Let's begin the killing mission. নিস্তব পিনপতন নিরাপত্তায় ঢাকা বেসমেন্ট ঘেরাও করে রেখেছে লাশ পচা ঘুটঘুটে বিচ্ছিরি গন্ধ। চারিপাশ জনবিচ্ছিন্নহীন এক অবিচ্ছেদ্য অভিশপ্ত পরিত্যক্ত অংশের মতো আধারে ঘেরা। এক চিমটি পরিমাণ রোশনায় আলোর দেখা নেই এই বিষাদে আবির্ভূত গোমট পরিবেশে। জঙ্গল থেকে ভেসে আসছে হিংস্র জীবজন্তুর কর্কশ গর্জন, গা শিউড়েও দেওয়ার মতো। অর্হনিশে বৌ বৌ করছে এক ঝাঁক জঙ্গলি মশা, যা শুনশান নিস্তব্ধ পরিবেশে যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবে ইস্পাতের উপর চিকচিক ফকফকা বালি দিয়ে হাতিয়ার ধারানোর মতো ঝাঁঝালো শব্দের মতো মস্তিষ্ক, নিউরন, শ্রবণেন্দ্রিয় ঝাঁঝা করে দিচ্ছে। স্যাঁতস্যাঁতে মেঝের নিচ থেকে উবলে বেরিয়ে আসতে চাওয়া লাশের পচা দুর্গন্ধ পেটের মধ্যে মোচড় দিয়ে পাকস্থলী উগড়ে পেটের ভিতরে খাদ্য কণাগুলো বেরিয়ে আসতে চাইছে বারবার। বক্ষপিঞ্জরের মাঝে অবস্থিত দুর্বোধ্য হৃদযন্ত্র তথস্থ হয়ে ধীরে ধীরে প্রতিক্রিয়া জানালে দ্বিমত পোষণের পায়তারা করতে থাকে। নিস্তব্ধতা আস্তরণে বন্দি পড়ে যাওয়া বেসমেন্টে শুধু কর্ণপাত হচ্ছে নিস্তব্ধতা আস্তরণে বন্দি পড়ে যাওয়া বেসমেন্টে শুধু কর্ণপাত হচ্ছে শক্ত টাইলের উপর পড়া টপ টপ পানির শব্দ, যা গড়িয়ে লুটোপুটি খাচ্ছে উড়ু হতে পায়ের পাতার নিচ দেহাংশে। তবে সেটা কোনো পানি পড়ার শব্দ নয়। বেসমেন্টের সিলিং থেকে সরু নলের ফাঁকা গলিয়ে ফিনকির মতো ফোটা ফোটা উষ্ণ তরল লাল পদার্থ পড়ছে সরাসরি মস্তকে। সাদা কালো মিশ্রণের ক্রিসোলার ফাঁক গলিয়ে গলিতে কার্নিশ বেয়ে পুরুষালী রুক্ষ ঘাড়ে আছড়ে পড়ছে। ইতিমধ্যে সাফেদ সাদা শুভ্র পাঞ্জাবি রংধনুর মতো প্রথম সারিতে থাকা রঙে তলিয়ে গিয়েছে। হৃৎপিণ্ড চেপে ধরে আতঙ্কে। হাড় কাঁপানো ঠান্ডা হাওয়ায় রক্তে রঞ্জিত পাঞ্জাবি শরীর থেকে নির্গত আতঙ্কের শীতল ঘামে কায়াতে আস্তে পৃষ্ঠে জড়িয়ে যায়। হঠাৎ করে বিকট বিস্ফোরিত শব্দে কেঁপে ওঠে আনিসুল হকের কায়া। এটা কোনো গ্রানেড বা বোমা বিস্ফোরণের শব্দ নয়, স্মোকিং গ্যাসের। ভয় ভীতিতে তথস্থ হয়ে থাকা আনিসুল সামান্য শব্দে থরথর করে কাঁপতে থাকে। বিস্ফোরিত নয়নচড়াই ভাসছে পরবর্তী নরদৃশ্য, নৃশংস সাক্ষাৎ। অন্দরমহলে হতে থাকা ধ্বংসযোগ্য নরকের শাস্তির তুলনায়ও নগণ্য আনিসুল হকের মনের অভিসাম্য মতে। হঠাৎ করে প্রচণ্ড শব্দ করে বেসমেন্টের শাটার ক্রমে ক্রমে উপরে উঠতে থাকে। শাটারের ফাঁক গলিয়ে বাইরের ল্যাম্পপোস্টের আলোয় কিঞ্চিত আলোকিত করে অন্ধকারের অভিশপ্ত বেসমেন্ট। লোচন যুগল হতে কোনোই সরিয়ে ঢেকে রাখা আতঙ্কিত আশ্ব প্রকাশ্যে এনে কাঁপা কাঁপা চোখের পাতা মেলে সামনে তাকালেন তিনি। শারীরিক ভারসাম্য হারিয়ে শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে সাদা দড়িতে বেঁধে থাকা চেয়ার নিয়ে মেঝেতে থুবড়ে পড়ল আনিসুল হক। শরীর অধিক হারে কাঁপতে থাকে। সামনের বিভৎস দৃশ্য চাক্ষুষ অবলোকন হওয়ায় উন্মুক্ত ফটকের সামনে স্মোকিং গ্রাসের ধোঁয়ায় ন্যায় ছাই রঙের বাষ্প গলিয়ে ব্যগ্র পায়ে তিন দানবীয় মানবের অশ্লীলী রূপ। পায়া থেকে মস্তক পর্যন্ত সম্পূর্ণ কালোতে আবৃত। প্রান্তভাগের তেমাথায় ঝুলিয়ে রাখা কালো হোমবার্ক টুপির জন্য আকৃতি অস্পষ্ট। ক্রান্ত পায়ে হাঁটার ফলে উড়ু হতে পায়ের মধ্যভাগ অংশ পর্যন্ত থাকা ওভারকোটের রেলন্ডিং প্রান্ত হাঁটুতে বারবার বাড়ি খেয়ে ঘর্ষণের সৃষ্টি হচ্ছে। নির্কশ কালো রঙের ওভারকোটে শক্তপোক্ত বলিষ্ঠ লম্বা চওড়া দেহের অধিকারী তিন মানবকে আধো অন্ধকারে যমদূতের মতো লাগছে। মাঝখানে ছোট শটগান নিয়ে তেড়ে আসছে অভিশাপ বিষাদের রাজা। তার দুই পাশে সিপাহী হিসেবে দুই বাহাদুর রক্ষক হিসেবে আছেন বিশাল আকৃতির স্মরণশীল অস্ত্র নিয়ে। রাশিয়ান মার্কেটে এই কালো ওভারকোটগুলো হান্টিং কোট নামে পরিচিত। 1920
এডিশনের হার্লি উইন স্টাইলের মাফিয়া শো, একই সাথে ওভারকোটের মেটাল বাটনের চকচকে সাদৃশ্য অংশ দেখা যাচ্ছে শুধু কালো তিন মূর্তি মানবের আবছাওয়ায়। সম্পূর্ণ কালোতে তলিয়ে থাকার কারণে তিন যান্ত্রিক মানবের মিশরীয় মমির মতো লাগছে, তাছাড়া ভিন্ন কিছুই না। ধীরে ধীরে সুস্পষ্ট হয় ছায়াগুলো। হঠাৎ করে মেঝেতে লুটিয়ে জুবুথুবু হয়ে কাঁপতে থাকা আনিসুল হকের মাথার উপর বহু পুরাতন লাল বাতি জ্বলে উঠল। গোল খাঁচার মতো ঝুলে থাকা খাঁচার ভিতর থেকে রোশনায় আলো আসছে। ফলস্বরূপ স্পষ্ট আন্দাজ করা যায় ঠিক আনিসুল অভিব্যক্তি কতটা বিভৎস, অকুতভয়ী হৃদপিণ্ড দেহখানা কতটা আতঙ্কগ্রস্ত। আলোর নিচে আসলো তিনজন, ঠোঁটের আগায় জড়ো হওয়া রহস্যের ঘনঘটা ঝুলিয়ে। আনিসুল চোখের পাতার কাঁপুনি বন্ধ হয়। কিছু মুহূর্ত ক্রোধে মটমট করতে থাকা ধারালো একটি চোয়াল এবং তার দুপাশে ঢালের মতো দাঁড়িয়ে থাকা অত্যন্ত স্বাভাবিক অভিব্যক্তির চোয়ালগুলোর পানে চেয়ে থেকেও শুরু শেষ পর্যন্ত হিসেব মিলিয়েও ঠাউর করতে পারল না আনিসুল হক এরা কে, কি ক্ষতি করছে এদের, যার ফলস্বরূপ আজ এখানে এত ষড়যন্ত্র, এত এত অযাচিত ক্ষুদ্রতায়। আনিসুল হকের হিসেবের মতো তিনি ওদের কোনো ক্ষতি করেনি এই জীবনে। গলায় দলা পাকিয়ে থাকা কুণ্ডলীগুলো শক্ত ঢোক গিলে পিষে ভিতরে ঠেলে বিষাদ রাজ্যের রাজার সুগভীর নিকষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হওয়া মানবের দিকে তাকিয়ে গতিহারার হৃৎস্পন্দন তোয়াক্কা না করে দুর্বল গলায় ঝাঁঝ এনে ঝাঁঝালো গলায় চেঁচালো, আমার ছেলে কোথায়? আর আমাকেই বা এখানে আটকে রেখেছেন কেন? টাকা পাওয়ার পরও আর কি চাই? হাঁটু ভেঙে পড়ে থাকা আনিসুল হকের মুখের সামনে শটান দাঁড়িয়ে থাকছে রিচার্ড। হিংস্রতার প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে ওর পৈশাচিক সাইকো মস্তিষ্ক। জীবন। তথস্থ জীর্ণশীর্ণ হয়ে থাকা আনিসুল হকের অহর্নিশে পৌঁছায় না রিচার্ডের গরুগম্ভীর কণ্ঠস্বর। সহসায় তেজ দেখিয়ে আবারও বলল, কি? রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে আওড়ায় রিচার্ড কায়ানাত। তোর জীবন। চোখ জলজল করে উঠল আনিসুল হকের। গলার তেজ যেন নিমেষেই গায়েব হয়ে তিরিক্ষি মেজাজ সংকীর্ণতা ঢাকা পড়ে গেল। ক্ষয় হারিয়ে তড়িঘড়ি করে বললেন, আমার ছেলে কোথায় আছে? আমার ছেলে। Hey boys, let's enjoy the movie. রিচার্ড বলার সাথে সাথে অট্টহাসিতে ফেটে উঠল ন্যাশো লুকাস। তাদের দানবীয় শরীর তত্তরিয়ে কাঁপতে থাকে হাসির তালে তালে। ন্যাশো পেলব দুহাতের তালু একসাথে করে শব্দ বাজাতেই অন্ধকার হতে নীল তীর সূচক আলো এসে পড়ল দেয়ালে। স্ক্রিন ভেসে উঠল দেয়ালের মাঝে। হঠাৎ করে স্ক্রিনে একটা ভিডিও প্লে হতেই অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল আনিসুল হকের। স্ক্রিনে প্লে হতে থাকা ভিডিও ক্লিপের প্রতিটা সেকেন্ডে তীরের ফলার মতো যন্ত্রণাদায়ক আনিসুল হকের কাছে, যা সোজা গিয়ে বিছে তার বৃক্ষপটে। চেঁচাতে থাকলো, আমার ছেলেকে বের কর কফিন থেকে, ও মারা যাবে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। সাদমানের আঙুলের কাটা অংশ লক্ষ্য না করেই কফিনের মধ্যে দেখা মাত্র অস্থির হয়ে উঠল আনিসুল হক। আধার থেকে আসা নীল তীর সূচক আলোকরশ্মি আবার আধারেই বিলীন হয়ে যায়। অঝরে চেঁচাতে থাকে আনিসুল হক। প্রাণপ্রিয় ছেলের এই করুণ দশা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কোনো পিতার পক্ষেই সম্ভবত না মেনে নেওয়া। আমার ছেলেকে ছেড়ে দাও, তোমাদের যা লাগবে তাই দিব আমি, সব নিয়ে যাও, শুধু আমার ছেলেকে কিছু করো না। পৈশাচিক হাসির ঝলকানির দেখা মিলে রিচার্ডের ঠোঁটে। আনিসুল হকের চুলের ভাঁজে ঢুকিয়ে দিল ড্রাগনের ট্যাটু খচিত হাতটি। ব্যথায় কুকড়িয়ে উঠে আনিসুল হক। চুল গোড়া থেকে আলগা হয়ে আসে, তাও ছাড়ে না রিচার্ড। আনিসুল হকের গোঙানির সাথে শোনা যায় রিচার্ডের শক্ত চিবুকে দাঁতের দাঁত পিষার কর্কশ শব্দ। চুল শক্ত করে টেনে ধরে আনিসুল হকের মাথা কিছুটা উপরে তুলল রিচার্ড। হাত শক্ত মুষ্টিবদ্ধ করে রাখার ফলে হাতের গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান হয়ে ওঠে। সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। রুষ্ট গলায় বলল, শুধু 14 বছর আগে করা পাপের স্টেটমেন্ট দিলেই হবে?
তোর ছেলে সুস্থভাবে বাড়ি চলে যাবে। 14 বছর আগের ঘটনার কথা মনে হতে হৃৎপিণ্ডে ভয়ঙ্কর রকমের চাপ অনুভূত হয় আনিসুল হকের। বিস্ময়ে হতভম্ব হয়ে অবিশ্বাস্য চোখে তাকায় রিচার্ডের তামুক চেহারায়। আনিসুল হকের বিষণ্ণ দৃষ্টিতে তৃপ্তি পায় রিচার্ড। ক্রোধে মটমট করছে ধারালো চোয়াল, চিবিয়ে চিবিয়ে বলল, ইউ হ্যাভ জাস্ট ওয়ান অপশন। ভাবার জন্য 5 সেকেন্ড সময় দিলাম। কথা শেষ করে বৃদ্ধা আঙুল দিয়ে শুরু করে ক্রমে ক্রমে মুষ্টিমেয় আঙুল তুলে কাউন্ট করতে থাকে রিচার্ড। 3 সেকেন্ডও সময় নেয়নি আনিসুল হক, রাজি হয়ে যায়। ছেলের থেকে বড় তার কাছে কিছুই নয়। যে ছেলের জন্য এত বড় পাপের স্রোতে ডুব দিয়েছিল, সেই ছেলেকে হারাতে চায় না, আর এতে নিজে ধ্বংস হলে হোক। আনিসুল হক খুব ভালো করেই বুঝতে পারছে ধ্বংসযোগ্য পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরীচিকায় আটকা পড়ে গিয়েছেন তিনি। এই মরীচিকার অতলে তলিয়ে গিয়ে হলেও ছেলের জীবন নিশ্চিত করার জন্য রাজি হয়ে গেল আনিসুল হক। পুনরাবৃত্তি হলো 14 বছর আগে ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনা। থেমে সরাসরি রিচার্ডের তীক্ষ্ণ গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় জ্বলন্ত অবয়বে তাকিয়ে থমথমে গলায় বলল, আমি রাজি। কি গ্যারেন্টি আছে সত্যি বলার পর আমার ছেলেকে ছেড়ে দিবেন? রিচার্ড কায়নাত মানুষের জাতের মধ্যে না পড়লেও এক কথার মানুষ। রিচার্ডের বিলম্বহীন কাটকার জবাব। তপ্ত শ্বাস ফেলল আনিসুল হক। মাত্র 2 মিনিটের মধ্যে বেসমেন্টে পরিবেশ পাল্টিয়ে ফেলে লুকাস। আনিসুল হককে ধরে কাঠের চেয়ারে বসায়, দড়ি দিয়ে বাঁধা রক্তাক্ত শরীর সাদা চাদরে ঢেকে দেয়। সামনে রাখা কাঠের টেবিলের উপর এনে ল্যাপটপ রাখে ন্যাশো। তাৎক্ষণিক একটা ফেক অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট দিয়ে লাইভে যায়। রিচার্ডকে এই মুহূর্তে যান্ত্রিক মেশিন ছাড়া কিছুই মনে হচ্ছে না। চেহারায় পৈশাচিক স্পষ্ট হাসি, চোখে আগুনের লেলিহান। পৈশাচিক চেহারা জুড়ে তরতরিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্র চোখে তাকিয়ে আছে রক্তাভ আনিসুল হকের মুখে। তপ্ত শ্বাস ফেলে বক্তব্য শুরু করে আনিসুল হক। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সর্বজনীয় প্রিয় নেতা আনিসুল হক। জানি আজকের পর হয়তো প্রিয় শব্দটা একটা বিচ্ছিরি গাড়িতে পরিণত হবে। সত্যিকার অর্থেই আমি কারো প্রিয় হওয়ার যোগ্য নই। কখনো ভাবিনি কারো প্রিয় হওয়ার কথা। ভেবেছি শুধু একজন ভালো বাবা হওয়ার কথা। খেয়ে হারিয়ে নরপশু হয়ে গিয়েছিলাম। নিজের ছেলেকে বাঁচানোর জন্য নিজের বুক ভরতে গিয়ে অন্যের বুক খালি করে দিয়েছিলাম। তখন শুধু আমি আমার ছেলের কথা ভেবেছি। বিশ্বাস করুন, কখনো আমার ছেলে ব্যতীত আর কোনো কিছুই ভাবতে পারিনি। আমি আমার ছেলেকে খুব ভালোবাসি। আমি জানি এটা দেখার পর আমার ছেলেও ঘৃণা করবে আমাকে আজ থেকে। সাদমান আব্বু, তোমাকে খুব ভালোবাসি। আব্বুকে ভুল বোঝো না। আব্বু স্বার্থপর হয়ে গেছিল। কিছুই ভাবতে পারিনি তোমাকে ছাড়া। এইটুকু বলে টেবিলে মাথা ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়েন আনিসুল হক। ন্যাসোর ল্যাপটপের 2 প্রান্ত একার সাথে মিশিয়ে ল্যাপটপে বন্ধ করে দেয়। আনিসুল এবং তার স্ত্রী উভয়েরই কোনরূপ সমস্যা ছিল না বার্ধক্যজনিত। তবুও সন্তানের মুখ দেখতে পাননি বহুকাল। অনেক ডাক্তার দেখালেও এভাবে 8 বছর অনেক চেষ্টা ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে চেয়ে আনে সাদমানকে। বিয়ের 8 বছর পর তাদের কোল আলো করে আসে সাদমান। কিন্তু সুস্থ বাচ্চা জন্ম দিতে ব্যর্থ হয় আনিসুল হকের স্ত্রী। জন্মের পরপরই সাদমান অসুস্থ হয়ে যায়। পরীক্ষা করে দেখা যায় হার্টের মধ্যে 3টি ছিদ্র। পরবর্তীতে চেন্নাই থেকে অপারেশন করিয়ে আনলে সাময়িকের জন্য সুস্থ হয় সাদমান। কিন্তু তখনও ঔষধ চলছিল। তবুও সুন্দরভাবে চলছিল আনিসুল হকের পরিবার। বাগানের রং বেরঙের সাজানো ফুলের সমাহার থাকতো তার সুন্দর হাসিখুশি পরিবারে। কিন্তু এক সুনামির ঝড় এসে সকল কিছু আবার উলট পালট করে দেয় মুহূর্তেই। হঠাৎ অসুস্থ হয়ে যায় সাদমান। আবারও পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে সাদমানের হার্ট ড্যামেজ হয়ে গিয়েছে পুরোপুরি। সাদমানের ব্লাড গ্রুপ ছিল খুবই রেয়ার। ধীরে ধীরে অবস্থা বেগতিক হতে থাকে সাদমানের। হসপিটালের সাদা বেডের সাথে মিশতে থাকে শরীর। ডক্টর বলেছে ইমিডিয়েটলি হার্ট ট্রান্সফার করতে হবে। ছেলের রক্তশূন্য নীল মুখশ্রী দেখে দিশাহীন হয়ে পড়ে আনিসুল হক। সকল জায়গায় খোঁজ লাগাতে থাকে RH নূল ব্লাড রক্তের কে আছে। তখন অবশ্য মন্ত্রী ছিলেন না, তিনি সাধারণ মেয়র ছিলেন। ক্ষমতাও ছিল কম। কেই বা চাইবে নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে বাঁচাতে?
কেউ হার্ট ডোনেটের জন্য রাজি হয় না। মরিয়া হয়ে অন্য পন্থা ব্যবহার করেন আনিসুল হক। ছেলের কথা ভেবে খয়েছিল নিজের বিবেক মনুষ্যত্ব। বস্তির অবহেলিত বাচ্চাদের এনে এনে ব্লাড গ্রুপ পরীক্ষা করে সাতমানের সাথে ম্যাচ করাতে থাকে। তিনি জানতেন বস্তির কোনো বাচ্চা যদি হঠাৎ করে গুম হয়ে যায়, এতেও বেশি হলে 2 দিন নিউজ হবে, তাছাড়া তেমন কিছুই না। থানা টাকা দিয়ে সামলিয়ে নেওয়া যাবে। এমন করতে করতে এক ছেলের সন্ধান পাওয়া যায় যার নাম নিলয়। নিলয় ছিল রিচার্ডের একমাত্র বন্ধু কিশোর জীবনের। তাদের মধ্যে শ্রেণী বিভাজন থাকলেও বন্ধুত্বে তা কখনো ফুটে ওঠেনি। ছোট থেকে রিচার্ড ছিল অন্তর্মুখী, কখনোই কারোর সাথে মিশতে পারত না। কিন্তু ঘটনাচক্রে নিলয়ের সাথে গড়ে ওঠে সুন্দর বন্ধুত্ব। হঠাৎ নিলয় গায়েব হয়ে গেলে রিচার্ড একা হয়ে যায়। 12 বছর পর দেশে এসে সবার আগে নিলয়কেই খুঁজেছে রিচার্ড। এত বছরেও ভুলেনি শৈশবের বন্ধুত্ব। কিন্তু দেশে এসে বস্তিতে খুঁজে নিলয়ের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বস্তির লোকজনের ভাষ্যমতে আজ থেকে আরও 14 বছর আগে হঠাৎ করেই গায়েব হয়ে যায় নিলয়, এবং নিলয়ের মা রোড অ্যাক্সিডেন্ট আর বাবা অসুস্থ অবস্থায় মারা যায়। তবে তা মানতে নারাজ ছিল রিচার্ড। তার স্মৃতিতে অস্থিতিশীল সকল মেমোরিগুলো বলছিল নিলয় হঠাৎ করে হারিয়ে যাওয়ার ছেলে নয়, অসুস্থ বাবাকে ফেলে। রিচার্ডের ষষ্ঠ ইন্দ্রিয় অন্য কিছুর আভাস দিচ্ছিল। ঘটনা তলিয়ে দেখার জন্য ফিরে যায় 14 বছর আগে। রাস্তা থেকে আনিসুল হকের লোকেরা নিলয়কে তুলে নিয়ে যায়। নিলয়ের মা ছিল অর্ধ পাগল, বাবা ছিল প্রতিবন্ধী। ছেলের জন্য আরো পাগলামি বেড়ে যায় মহিলার। প্রতিদিন থানায় গিয়ে ছেলেকে খুঁজে এনে দেওয়ার জন্য আহাজারি করত। থানার কনস্টেবল রোজ রোজ তাকে গেটের বাইরে ছুঁড়ে ফেলে দিত নোংরা বস্তুর মতো। একদিন রাতে থানা থেকে ফেরার সময় হঠাৎ এক মালবাহী লরির নিচে চাপা পড়ে মহিলা। লরি চালক সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ঘটনাস্থলেই মারা যায় মহিলা। লাশ উদ্ধারেও আসেনি কেউ। পরবর্তীতে সরকারি কবরস্থানে দাফন করা হয় তাকে। ওদিকে বিছানায় শয্যাশয়ী নিলয়ের বাবা তখনও জানতেন না তার স্ত্রী এবং ছেলে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। অসুস্থ লোক দরজার পানে চেয়ে থাকতেন সুখের আশায়। কিন্তু তার সুখ পাখিগুলো যে খাঁচা খুলে পালিয়েছে তাকে ছাড়াই। এভাবে পার হয় অনেক দিন। একদিন পচা গন্ধে বস্তির মানুষরা থানায় কল দেয়। পুলিশ এসে নিলয়দের ঘরে তালা ভেঙে ভিতরে গিয়ে উদ্ধার করে নিলয়ের বাবার পচা অর্ধগলিত লাশ। নিলয়ের মা যেদিন শেষ বের হয়েছিল বাইরে থেকে তালা দিয়ে গিয়েছিল বিছানার সাথে মিশে যাওয়া স্বামীর শক্ত হাড়গুলো। তবু দেহে প্রাণ ছিল, কিন্তু সেই প্রাণ আর বেশি দিন টিকতে পারেনি বন্ধ ঘরে যত্নের অভাবে। উড়াল দেয় দূর আকাশে। বাকি থাকলো নিলয়। হার্ট ট্রান্সফারের সময়ই মারা যায় নিলয়। পরবর্তী নিলয়ের লাশ লুকানোর জন্য আনিসুল হকের লোকেরা লাশ কেটে 8 ভাগে বিভক্ত করে। পরবর্তীতে তা ক্যাটারিং সার্ভিসের বড় পাত্রে দিয়ে কাটা কাটা অংশগুলো সিদ্ধ করে সিদ্ধ মাংসগুলো হাড় থেকে কাটার দিয়ে আলাদা করে খুবলে নেওয়া হয়। পরে তা ব্লেন্ডারে ব্লেন্ড করে জুসি কিমা করে বৃষ্টির পানির সাথে ভাসিয়ে দেয়। আর মাথার খুলির জায়গা হয়েছিল কোনো এক পরিত্যক্ত নর্দমায়। সম্পূর্ণ কাজ দাঁড়িয়ে থেকে করেছিল আনিসুল হকের পিএ। থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। রিচার্ডের কর্কশ গলায় আনিসুল ভেজা চোখের পাতা মেরে মাথা তুলে রক্ত জবার অঞ্জলির মতো টকটকে লাল আভা দিচ্ছে রিচার্ডের চোখের নীল মনির পাশের সাদা অংশ। চোয়ালমারির সাথে চেপটে লেগে আছে। আনিসুল হকের টেবিলের সামনে ঝুঁকে কণ্ঠনালীর মধ্যে 2 আঙুলের চেপে ধরে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। মরার আগে তোর শোনা দরকার। তবে শোন, তোর ছেলেকে চাইলে আমেরিকে মেরে বালির সাথে মিশিয়ে দিয়ে পারতাম। তার জন্য আমার হাতের একটা ইশারের দরকার ছিল। কেন করিনি শুনতে চাস? তোর এই কুৎসিত চেহারা সকলের সামনে আনার জন্য, তোর নিজের মুখ থেকে তোর ছেলেকে শোনানোর জন্য। শুধু এই দুটো জিনিসের জন্য এত আয়োজন। তোর মুখে আতঙ্ক আমাকে অমৃতের স্বাদ দিচ্ছে। আনিসুল, বিশ্বাস কর। রিচার্ডের অট্টহাসি বাড়ি খেতে থাকে বন্ধ বেসমেন্টের প্রতিটা কোনায় কোনায়। ভারী কি কণ্ঠস্বরের হাসির সেই প্রতিধ্বনি দেয়ালে বাড়ি খেয়ে ঘর্ষণের ফলে ভুতুড়ে লাগছে। মৃত্যুর কথা শুনতে সম্বিত ফিরে পায় আনিসুল হক। বুক পাঁজরে মোচড় দিয়ে ধরে। খেয়ে হারিয়ে তড়িঘড়ি করে আকুতি মিনতি করতে থাকে রিচার্ডের কাছে। দয়া করে আমার ছেলেকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো, তবু আমার ছেলের কোনো ক্ষতি করো না তোমরা। ও এই ব্যাপারে কিছুই জানতো না। আজকের পর ওর সামনে মুখ দেখাতেও পারবো না আমি।
তার চেয়ে বরং মেরে ফেলো আমাকে, তবুও আমার ছেলেকে কিছু করো না। হ্যাঁ, ছেড়ে দিব তো তোর ছেলেকে, ওকে দিয়ে আমার আর কাজ নেই। বিশ্বাস কর আনিসুল, তোকে একটুও কষ্ট দিয়ে মারবো না আমি, ট্রাস্ট মি, একটুও না। রিচার্ডের কথা শেষ হবার সাথে সাথে পেছন থেকে লুকাস প্লাস্টিকের পলি দিয়ে মুখে চেপে ধরে আনিসুল হকের। সাদা পলির জন্য চোখের সামনে সকল কিছু ঘোলাটে হয়ে আসে। হাত পা ছড়িয়ে ছটপট করতে থাকে আনিসুল হক, গলা থেকে মস্তক সম্পূর্ণ পলির দখলে। ফলস্বরূপ শ্বাস নিতে এবং ফেলতে পারছে না। ন্যাশো শরীরের বাঁধন খুঁজতে থাকে। রিচার্ড ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে ঝাঁটারের দিকে এগোয়। সকল বাঁধন খুলে ছটপট করতে থাকা আনিসুল হককে নিয়ে রিচার্ডের পিছু পিছু যায় ন্যাশো লুকাস। বাগানবাড়ির পিছনের অংশে খালি জায়গায় মাটি খুঁড়ছিল গার্ডরা। রিচার্ড গিয়ে অভিব্যক্তি শূন্যতা মুখে ভ্রু উঁচিয়ে ইশারা করতেই চলে যায় সকল গার্ডরা। ন্যাশো আর লুকাস আনিসুল হকের ছটপট করতে থাকা দেহ ছুঁড়ে ফেলে দেয়, তার জন্য গর্ত খোদিত করে জীবন্ত সমাধি দেয় এক পাপিষ্ঠ বিস্তার। রিচার্ডের যেন এতেও তেজ কমেনি। তখনও সমুদ্রের নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির রিচার্ডের যেন এতেও তেজ কমেনি। তখনও সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে অগ্নিয়গিরির অগ্নুৎপাত জল করে। ন্যাশো লুকাস কোদাল নিয়ে মাটি সমান করে দিচ্ছে আনিসুল হকের সমাধিতে। হঠাৎ পিছন থেকে ভেসে আসে এক অনাকাঙ্ক্ষিত অপরিচিত কণ্ঠস্বর, তবে অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক তাদের। ঠোঁটে কামড়ে ভ্রু নাচিয়ে পিছন ফিরে রিচার্ড। হাত থেমে যায় ন্যাশো লুকাসের। সম্বিত ফিরে তাকায় সামনে। সিক্রেট প্লেস অফ গ্যাংস্টার রিথ কায়নাত। এডুকেশনাল কোয়ালিফিকেশন? ঠোঁটের বাঁকা হাসি কিছুক্ষণের জন্য মিলিয়ে গিয়ে কপালের মধ্যভাগে দুই ভাগে বিভক্ত হয় প্রেমের। বলল, মানে বাংলাদেশের উচ্চ পর্যায়ের অফিসাররা তো মূর্খ, যে কারণ নামও ঠিকঠাকভাবে বলতে পারে না। রিচার্ডের চিবিয়ে চিবিয়ে বলা কথার বিপরীতে ঠোঁট প্রসারিত করে হাসল প্রেম। কাছে এগিয়ে গেল। হাতে থাকা পেন ড্রাইভটি দুই আঙুলের ফাঁকে ঘোরাতে ঘোরাতে বলে, বাংলাদেশ অফিসাররা কি পারে না আর না পেরে সেটা জানি না, তবে মাফিয়াদের রহস্য ঠিকই উন্মোচন করতে জানে। ন্যাশো আর লুকাস কোমরে গুজে রাখা গান বের করে তেড়ে আসলে সতর্কতার সহিত প্রেমও গান বের করে রিচার্ডকে গান পয়েন্টে নিয়ে নেয়। দুপাশে মৃদু মাথা নাড়িয়ে হাসলো রিচার্ড। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপাটে। হাত তুলে রক্ষা কবচের মতো ছুটে আসা ন্যাশো আর লুকাসকে থামিয়ে দেয় রিচার্ড পিছন না ঘুরেই। দুই আঙুল নাড়িয়ে ইশারা দিল চলে যাওয়ার জন্য। বাক্যহীন ন্যাশো আর লুকাস জায়গা প্রস্থান করে। প্রেম ছোট ছোট চোখ করে তাকায় রিচার্ডের দিকে। অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো, তবে এই শান্তিনীর স্রোতের মতো প্রবাহমান গুরুগম্ভীর অবয়ব দেখে ভাবভঙ্গি বোঝার চেষ্টা ব্যর্থ হয় প্রেম। রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা। বন্দুকের সরু নলে নিজের মাথা চেপে ধরে ঠোঁট এলিয়ে বাঁকা হাসলো। দুজনের দৃষ্টি সরাসরি নিক্ষেপ দুজনের অক্ষিদয়ে। প্রেম কিছুটা হকচকিয়ে গেল রিচার্ডের এহেন বেপরোয়া কাজে। শুনলাম অফিসারের নাকি সুন্দর হাসি খুবই পছন্দ। চোয়াল ঝুলে যায় প্রেমের। রিচার্ডের কপাল থেকে গানটি নামে যায় আপনা আপনি। প্রেমের রক্তাভ মুখ দেখে ঠোঁট কামড়ে হাসলো রিচার্ড। হঠাৎ অভিব্যক্তি পরিবর্তন করে হিংস্র প্রাণীর মতো কর্কশ গলায় গর্জে উঠল, নেহাল, তোর বিকেলের কাজটা আমার পছন্দ হয়েছে। না হলে এত বড় দুঃসাহস দেখানোর জন্য তোর জায়গাও 3 হাত মাটির নিচে হতো। কথা শেষ করে হনহনিয়ে চলে যায় রিচার্ড। প্রতিটা কদমে কদমে আজ পাচ্ছে ভিতরের জ্বলন্ত অগ্নিশিখা। রাগে গিজগিজ করতে থাকে প্রেম। গলা ছেড়ে চেঁচিয়ে পেন ড্রাইভটি ঘুটঘুটে অন্ধকারে ঘাসের মধ্যে ছুঁড়ে মারে। রাগে ফুসতে ফুসতে মেন গেট দিয়ে গিয়ে বাইকে বসে। প্রথমবার দেয়াল টপকিয়ে ভিতরে আসলেও এবার আর তা করতে হয়নি। রিচার্ডের ইশারায় গার্ডরাও কিছু বলেনি। পুল সাইডে দাঁড়িয়ে থেকে রিচার্ড দেখতে থাকে পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে চলে যাওয়া প্রেমকে। জঙ্গলের আঁকাবাঁকা সরু রাস্তা গলিয়ে লোকালয়ের দিকে এগিয়ে যাচ্ছে বাইকটি। আশেপাশের ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঝি পোকা আর শিয়ালের হাঁকডাক। কার্নিশের রকগুলো ভেসে উঠছে ক্রোধে।
রিচার্ডের সাথে আনিসুল হকের কোনো যোগসূত্র না পেয়ে সাদমানের হিস্ট্রি ঘাঁটতে শুরু করে প্রেম। ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে আসে 14 বছর আগে হওয়া সাদমানের ওপেন হার্ট সার্জারির ব্যাপারটা। হসপিটাল থেকে সাদমানের সকল রিপোর্ট সংগ্রহ করে প্রেম শুধুমাত্র সন্দেহের বসে, তবে সেই সন্দেহ ক্লুতে রূপান্তরিত হয় যখন হার্ট ডোনেট করা ব্যক্তির কোনো রকম ইনফরমেশন পাওয়া যায় না রিপোর্টে। সন্দেহ আরও গাঢ় হয় প্রেম যখন আর একটু তলিয়ে দেখতে পায় ঠিক সেই সময় বস্তির একটা ছেলেও নিখোঁজ হয়েছে। পুরনো নিউজ ঘেটে এগুলো বের করে প্রেম। ঘটনা আরও তলিয়ে দেখলে বেরিয়ে আসে রিচার্ডের বাসার পাশেই অবস্থিত ছিল সেই বস্তি এবং দুজন একসাথে পাশের একটা কিন্ডার গার্ডেনে পড়তো। দুইয়ে দুইয়ে 4 মিলিয়ে নেয় প্রেম। তার ষষ্ঠ ইন্দ্রিয় বার্তা দিচ্ছিল আনিসুল হকের কাছে আবার কল আসবেই। সেই জন্য অযাচিতভাবে আনিসুল হকের বাসভবনে যায় প্রেম। কমিশনারের সাথে বেরিয়ে গেলেও বাসার পিছন গেটে লুকিয়ে অপেক্ষা করছিল প্রেম। তার ধারণা ঠিক হয়, আনিসুল হক কোনো গার্ড বা ড্রাইভার ছাড়া একাই কোথাও যাওয়ার উদ্দেশ্যে পিছন গেট দিয়ে লুকিয়ে বের হয়। তখনই আনিসুল হকের পিছু করতে করতে রিচার্ডের বাগান বাড়িতে পৌঁছে যায় প্রেম। রিচার্ডের বলা শেষ কথা বিকেলের কাজ। দ্বিতীয়বারের মতো টাকা বৃষ্টিফলনের পিছনে মাস্টার মাইন্ড ছিল প্রেম নিজে। সকালে প্ল্যাটফর্মে আসল টাকা ভর্তি ব্যাগ সরিয়ে সুকৌশলে নকল টাকা রেখে দিয়েছিল প্রেম। আগে থেকেই ধারণা ছিল এত সহজে রিচার্ডকে ধরতে পারবে না তারা, কিন্তু নকল টাকা পাওয়ার পরও রিচার্ডের কোনো অভিব্যক্তি না দেখে সন্দেহ আরও গাঢ়তা পায় যে কিডন্যাপের পিছনে টাকা মূল উদ্দেশ্য ছিল না। পরবর্তীতে সরিয়ে রাখা আসল টাকাগুলো আবারও বস্তির গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেয় প্রেম। সে নিজেও অনাথ আশ্রমে বেড়ে উঠেছে, অভাবের তাড়না কি জানে সে, কিন্তু এখনো এটার রহস্য ভেদ করতে পারল না। নকল টাকা পাওয়ার পরও কেন নিজের এতগুলো আসল টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিল, তাও আবার রিচার্ডের মতো একজন হার্টলেস নরখাদক মানব। ভাবনার মাঝেই লোকালয়ে এসে পড়ে প্রেম। লোকালয়ে আসতেই ঢাকা শহরের সেই বিরক্তিকর জ্যামে ফেসে যায় সে। এমনিতে মেজাজ ক্ষিপ্ত, তার উপর আরও এত লম্বা জ্যাম। রাগে কটমট করতে থাকে প্রেমের চোয়াল। হঠাৎ অর্হনিশে আসে এক রমণীর খিলখিলে হাসির রিনঝিনে শব্দ। সেদিন ঘাড় ঘুরিয়ে তাকায় প্রেম। দেখতে পায় ফুটপাতের পাশে এক ফুচকার দোকানে কিছু মেয়ে একসাথে ফুচকা খাচ্ছে। ওদের মধ্যেই একটা মেয়ে খিলখিলিয়ে হাসছে। প্রতিটা হাসির পরতে পরতে উদীয়মান হয় গালের মধ্যভাগের ছোট্ট সৌন্দর্যের গর্ত। প্রেমের ঠোঁটে ফোনে ফুটে উঠল এক পৈশাচিক রহস্যময় হাসি। গায়ের ওভারকোটটি খুলে এক হাতে ঝুলিয়ে লম্বা লম্বা কদম ফেলে উপরে যাচ্ছে রিচার্ড। বেডরুমের সামনে যেতেই কপালে শুক্রবাজের দেখা মিলে। সব মেয়েটরা দরজায় উকি ঝুঁকি দিচ্ছে, সকলের মুখ চুপসে আছে আর মৃত্যু ভয়ে জর্জরিত। রিচার্ডকে দেখতে পেয়ে সকলের গা শিউরে ওঠে, থরথর করে কাঁপতে থাকে। দরজা থেকে সরে দাঁড়ায় সবাই। রিচার্ড মেয়েদের দিকে না তাকিয়ে চোয়াল শক্ত করে ভিতরে যায়। রুমে পা রাখতেই হাত থেকে ওভারকোটটি নিচে পড়ে গেল। থেমে গেল রিচার্ডের পা। হঠাৎ গুলির শব্দে থেকে ন্যাসো লুকাস দৌড়ে উপরে আসে। দরজার সামনে আসতেই শুকনো ঢোক গিল দুজনের মেট রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। আরেকজন দরজার আড়ালে দু হাতে কান চেপে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এই নিঃসঙ্গতা অপ্রতিকর দৃশ্যের সম্মুখীন হয়ে রেশমা এলিজাবেথের হাত শক্ত করে চেপে ধরে, নিজের সাথে মিশিয়ে রেখেছে। চোখ গোল গোল হয়ে যায় লুকাসের। এলিজাবেথের হাত দেখে ন্যাসো ঘাবড়ে গিয়ে তাকায় রিচার্ডের অনুভূতিহীন শূন্য চড়া তামুকে। এক দৃষ্টিতে চেয়ে আছে রিচার্ড। এলিজাবেথের উপসের উপরে পাতলা চামড়ার অংশ ফাঁক গলিয়ে আগত তাজা উষ্ণ তরলে অযাচিত সূক্ষ্মতায় হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে রেখেছে রিচার্ড। ন্যাসো তড়িঘড়ি করে বলল, আমি এক্ষুনি ডক্টর আনার ব্যবস্থা করছি বস। রিচার্ডের শূন্য দৃষ্টি জমে রয়েছে ক্রোধের পাহাড়। শক্ত চোয়ালে কটমটিয়ে বলল,